যে মিথ্যাচার, বাংলাদেশের রাজনীতিতে মিথ্যাচারের প্রবক্তাই হচ্ছে এই বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পরে, বিশেষ করে খালেদা জিয়া যখন আপনার 91 সনে ক্ষমতায় আসে, এরপর থেকে তারা যদি সঠিক রাজনীতিটা ধরে রাখত, তাহলে আজকে বাংলাদেশের এই করুণ অবস্থাটা হয় না। এর পরবর্তীতে আপনি দেখেন, পদ্মা সেতু নিয়ে খালেদা জিয়ার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উনি কি কথাগুলো বলেছিলেন? এখন তার সুযোগ্য সন্তান তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনের প্রবাস জীবন যাপন করেছেন, একটা উন্নত বিশ্বে বসবাস করে। সে যাওয়ার পরে প্রথম দিনের যে ভাষণটা 300 ফিটে, সেটা আমার দৃষ্টিতে মোটামুটি মানানসই। তাকে নিয়ে মানুষ অনেক ধরনের অনেক চিন্তা ভাবনা করছে, যেহেতু আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি। অনেক আওয়ামী লীগেরও চেয়েছে যে বিএনপি ক্ষমতায় আসুক, যেহেতু আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারতেছে না, অন্তত বিএনপির মাধ্যমে কিছুটা হইলেও মুক্তিযুদ্ধের বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে। কিন্তু এর পরবর্তীতে সে যে সমস্ত কথা বলছে, যে সমস্ত মিথ্যাচার করছে, আপনি আমাকে বলেন, প্রতিদিন কোটি কোটি টাকা পদ্মা সেতুর টোল আদায় হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের কোনো মানে কোনো ধরনের কোনো আয় বলতে কিছু নাই। চট্টগ্রাম বন্দরে আমাদের যেই বিশেষ আয়টা ছিল, সেটাও এখন আমার মনে হয় মানে অর্ধেকেরও নিচে নেমে আসছে। কারণ সেখানে বন্দর থেকে আমাদের আয়টা করতে হবে আপনার রপ্তানি আমদানির উপরে। আমাদের আমদানি যেরকম কমে গেছে, সেখানে রপ্তানিও কিন্তু কমে গেছে। কাজেই আগের সেই অবস্থাটা এখন আর নাই। এখন পদ্মা সেতু বলেন, ফ্লাইওভার গুলো বলেন, এগুলো থেকে যে টোল আদায় হয় প্রতিদিন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, সেটা এখন দেশের একটা ইনকাম সোর্স হিসেবে আসছে। কারণ আমাদের যে বৈদেশিক বিদেশে যে আমরা প্রায় মানে অন্তত 1.5 কোটির মতন প্রবাসী বসবাস করতেছি, আমাদের আগে ধরেন 100 ইউরোতে আমরা বাংলা টাকায় আপনার 96-98 এর মতন ছিল, সেটা এখন বেড়ে 150-তে চলে গেছে। অর্থাৎ আমাদের টাকার মান অনেক নিচে নেমে গেছে। সেই হিসাবে আপনার রেমিটেন্স আয়টা বাড়ছে সেই হিসাবে কিন্তু। হ্যাঁ, কারণ আগে যেখানে কথার কথা, যেখানে 1000 টাকা পাইতো, সে 1000 টাকা এখন 1500 টাকা পাচ্ছে, সেই হিসেবে বাড়ছে। কিন্তু এমনিতে যে নতুন করে যে বিদেশে এসে বা নতুন করে আমাদের প্রবাসী ভাইরা ইনকাম করে দেশে পাঠাচ্ছে, তা নয়। কিন্তু টাকার অবমূল্যায়নের কারণে ওইটা আভ্যন্তরীণ ভাবে বোঝা যাচ্ছে যে আমাদের মানে রেমিটেন্স আয়টা বেড়ে গেছে। যাই হোক, এই সমস্ত মিথ্যাচার না করে তারা যদি সত্যের জায়গায় থাকতো, জননেত্রী শেখ হাসিনার সরকার 15 বছর 6 মাসের মতন 7 মাসের মতন রাষ্ট্র ক্ষমতায় ছিল, এবং সেই সময়ে সবচেয়ে ভালো হয়েছে আমি তা বলবো না, কিন্তু এটা তো আমাকে অস্বীকার করার কোনো জো নাই। আমাদের পদ্মা সেতু, যেটা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করে, তৎকালীন ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে তারা ফেরত দিল। এখনো কাজে শুরু হয়নি, তাদের কোনো তহবিল ছাড়া হয়নি। তারা বলছে এটাতে দুর্নীতি হইতে পারে বলে তারা অর্থ দেওয়া থেকে বিরত থাকলো। সেখানে আমরা সবাই জানি আমাদের দেশীয় কিছু কুলাঙ্গার এখানে আপনার কাজ করছে, এবং সরাসরি আমরা বলতে পারি ডক্টর ইউনূস এটার নেপথ্য নায়ক ছিল।
এবং তাদের এই ষড়যন্ত্রের কারণেই ওয়ার্ল্ড ব্যাংক সেখান থেকে আপনার চলে গেল। ওয়ার্ল্ড ব্যাংক যখন চলে গেল, তখন অন্যান্য যে দাতা সংস্থাগুলো ছিল তারাও সরে গেল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ়তার কারণে নিজের অর্থে বা যেভাবে হোক সে কিন্তু এই পদ্মা সেতু করছে। আজকে এই পদ্মা সেতুর কারণে উত্তরবঙ্গ পুরাটা ধরেন আপনার সেই আপনার ফরিদপুর বরিশাল থেকে শুরু করে একটা বিশাল অঞ্চল আজকে রাজধানীর সাথে তাদের যোগাযোগের যে সুবিধাটা ভোগ করতেছে সাধারণ মানুষ। হ্যাঁ, সেখানে তো প্রায় বিশাল, এটা জানেন। আচ্ছা, তারপরে ধরেন এই যে থার্ড টার্মিনাল, যেটা কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে যাচ্ছে। তারপরে আপনার রূপপুর বিদ্যুতে, এখানে প্রায় যদি পূর্ণদমে কাজ শুরু হয় তাহলে আমাদের প্রায় 2400 মেগাওয়াট আপনার বিদ্যুৎ আমরা আপনার উৎপাদন করতে পারবো। এই যে উন্নয়ন কাজগুলো, এগুলোকে খাটো করে আমি মনে করি তারেক রহমান নিজেই খাটো হচ্ছে, এবং তার তো প্রায় 3 মাসের কাছাকাছি সময় হয়েছে। এই 3 মাস সময়ের মধ্যে সে তো ভালো কিছু দেখাইতে পারতেছে না। তার মধ্যে দেখেন, সে 17 ফেব্রুয়ারি ক্ষমতা শপথ গ্রহণ করছে, আর 9 ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে আমেরিকার একটা বাণিজ্য চুক্তি হয়েছে, পুরা গোলামি চুক্তি, দাসখত, আমেরিকার কাছে দাসখত দেওয়া একটা চুক্তি। সেই চুক্তি নিয়ে পার্লামেন্ট একটা দীর্ঘ সময় ছিল, সেখানে কোনো ধরনের কোনো আলোচনা হয় নাই। এবং রুমিন পারানা, যে একসময় বিএনপির রাজনীতিতে ছিল, বা গত নির্বাচনে তাকে নমিনেশন না দেওয়াতে সে স্বতন্ত্র ইলেকশন করে কিন্তু জয়লাভ করছে। সে যখন এইটাকে আলোচনায় আনতে চাইছে, সেটাও সে পারে নাই। এবং এখন পর্যন্ত না বিএনপি সরকারি দল বা আপনার জামাতে ইসলাম, এনসিপি সহ যে তাদের জোট বিরোধী দলে আছে, কেউই এটা নিয়ে টু শব্দটি করতেছে না। এটা জাতির জন্য লজ্জাস্কর। এবং সবচেয়ে বড় একটু ইন্টারাপ্ট করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে আপনি বললেন যে কেউ টু শব্দ করছে না, কিংবা এই যে আপনি বিবরণ গুলো দিলেন, তো এই জায়গায় একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। সেটা হলো যে যখন তারেক রহমান একজন প্রধানমন্ত্রী হিসেবে যখন বলেন যে এই প্রকল্পগুলো অপ্রয়োজনীয় কিংবা এগুলো অবাস্তব, বিএনপির অন্যান্য নেতারা বলেন, তো এগুলোর যারা সুবিধাভোগী মানুষ, যারা পদ্মা সেতু দিয়ে যাওয়া আসা করেন, যারা রূপপুর বিদ্যুতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা ভোগ করবেন, কিংবা যারা টানেল, আপনি চট্টগ্রাম অঞ্চলের মানুষ যারা টানেল সুবিধা ভোগ করেন, যাতায়াত করেন, তাদের প্রতিক্রিয়া কি? তারা কি এই জিনিসগুলো বুঝতে পারছে? এগুলো তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয়? এইটা আপনার কাছে কি ব্যাখ্যা? না, আমার কাছে ব্যাখ্যা হচ্ছে, আমি এই জন্যই স্টার্টিং এ একটা কথা বলছি, বিএনপি মানেই একটা বিনোদন পার্টি, বিনোদন দেখায় তারা। কারণ সাধারণ মানুষ তো উপকৃত হচ্ছে, এবং সাধারণ মানুষকে বিপরীতে তারেক জিয়ার যে কথাগুলো বলতেছে, বা তারেক জিয়ার যে আশপাশে যে মন্ত্রী মহোদয়রা রয়েছেন, তারা মূলত সাধারণ মানুষকে তিরস্কার করছেন। কারণ আপনি দেখেন, জননেত্রী শেখ হাসিনা প্রায় 17 ধরনের আপনার সামাজিক যেই সুরক্ষার জন্য, বিধবা ভাতা, তারপরে আপনার বয়স্ক ভাতা, এরকম এগুলা তো সামাজিক একটা শৃঙ্খলার জন্য উনি করেছেন। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ সেখান থেকে বঞ্চিত হচ্ছে। এখন যে বুড়ো মানুষটা, যার কেউ নাই বা সন্তানেরা থাকার পরেও তার প্রতি আপনার ওইভাবে কেয়ার নিচ্ছে না, সে যখন মাসে একটা অ্যামাউন্ট পেত, সেখান থেকে সে যখন বঞ্চিত হচ্ছে, সে অবশ্যই এটাকে আর ভালোভাবে নিচ্ছে না। এটা অত্যন্ত স্বাভাবিক। এবং এই যে সাধারণ মানুষকে কটাক্ষ করছে প্রকারান্তরে, এই কথাগুলো বলে
এটা তো সাধারণ মানুষ ভালোভাবে নেওয়ার প্রশ্নই আসে না, কেউ ভালোভাবে নিচ্ছে না। এমন কি আপনি এই যে হাম রোগে যে এতগুলো শিশু মারা গেল, আপনি বোধহয় 450-র কথা বলছেন, বা আমার দৃষ্টিতে প্রায় সরকারি হিসেবে আজ পর্যন্ত হিসাব করলে 500-র কাছাকাছি। আপনি এটা তো সরকারি যারা হাসপাতালে গেছে বা নিবন্ধন করছে তাদের সংখ্যাটা আপনি বলছেন বা আমি বলছি, কিন্তু অজুপাড়া গায়ে যে সন্তান, যে মা বাবা তাদেরকে আপনার স্থানীয় হাসপাতালে নিতে পারছে না বা নেওয়ার আগে মারা যাচ্ছে, তারা বুঝতেছে না, যখন সিমটম গুলো আসছে তারা বুঝতে পারে নাই এবং ওই শিশুটা মারা গেল। এইভাবে হিসাব করলে তো এখন 1000-এর উপরে মানুষ মারা গেছে। আপনি এই যে মানে একটা ঘটনা যেটা তার দাম্পত্য জীবনের 9 বছর না 11 বছর পরে সন্তানটা আসলো, এবং সেটাও আমরা টেস্ট টিউব শিশু। সেই শিশুটা 9 মাসে মারা গেল, 11 বছর পরে তাদের সন্তান আসছে। আপনি এই মা বাবাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন আপনি আমাকে বলেন। এবং সেখানে স্বাস্থ্যমন্ত্রী, আমি গত পরশু মনে হয় সংবাদে শুনলাম, তাদের স্বাস্থ্যমন্ত্রী বলছে এটা অর্থাৎ শেখ হাসিনা সরকার এবং আপনার পরবর্তী ইউনূস সরকারের কারণে হচ্ছে। আচ্ছা, যে সন্তানের বয়স 6 মাস, 9 মাস, 12 মাস, সেই সন্তানের এই রোগে মৃত্যুবরণের জন্য শেখ হাসিনা কেন দায়ী থাকবে? কিসের কারণে? শেখ হাসিনা তো আপনার 2024-এর 5ই আগস্ট যদি আপনি হিসাব করেন, প্রায় 21 মাস হয়ে গেছে, চলে গেছে। 21 মাসের মধ্যে ওই সন্তানটার জন্ম হয়েছে, তার টিকার দরকার হচ্ছে 6 মাস বয়স থেকে, তাহলে হিসেবে তো মিলে না। আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপনার ওখানে ঢুকে দেখেন যে 2023 পর্যন্ত আমাদের এই টিকার যে শিশু মৃত্যুর হার বা এটাতে আমরা সাকসেসফুল ছিলাম প্রায় 87, আমি আমার ভুল না হইলে 86 অথবা 87। তাহলে সেখানে আপনার টিকা কার্যক্রম ছিল বলেই তো আমাদের শিশু মৃত্যুর হার এত কমে ছিল। এখন সেটা বাড়ি কোথায় গেল? তাহলে এই জন্য যদি আমি শেখ হাসিনারে দায়ী করি, মানে আমাদের একটা কথা আছে না, দেখতে নারী চলন বাঁকা, কিন্তু রাজনীতিবিদদের এটার ঊর্ধ্বে থাকা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা করতে পারে নাই। বিএনপির বিগিনিং থেকে, আমি ওই জন্যই বলতেছি এটা একটা বিনোদন পার্টি, তারা মানুষকে বোকা ভাবে, কিন্তু আসলে তারা বোকা। কেন বোকা আপনি বলেন? আমি বলি যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, আমাদের স্বাধীনতা দিবস হইল 26শে মার্চ, আর জিয়াউর রহমান ঘোষণাটা দিয়েছে, সে অন বিহাফ বলছে, সেটা আমি আচ্ছা অ্যাভয়েড করলাম, হ্যাঁ সেইটা বলেনি, কিন্তু সে তার মতন করে ঘোষণা দিছে, সেটা হলো 27শে মার্চ। তো 27শে মার্চ ঘোষণা দিয়া 26শে মার্চ স্বাধীনতা দিবস, এটা কিভাবে সম্ভব? এবং এই জ্ঞানটুকু তাদের মধ্যে কেন নাই? তারা কেন জোর করে মানে একটা জিনিস, কাঁচা জিনিসকে পাকানোর অপচেষ্টাটা করে? আমি এই জিনিসটা বুঝি না। আপনার একটা সত্য কথা বললে, জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, সে একজন মুক্তিযোদ্ধা, যদিও এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। কোট ডালিম কি বলছে তার সাক্ষাৎকারে, সেটা তো রিসেন্টলি, অর্থাৎ 5ই আগস্টের পরেই আপনারা দেখছেন, আমরা দেখছি। সে বলছে যুদ্ধকালীন সময়ে জিয়াউর রহমানের সাথে তাদের একটা আতাত ছিল যে বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগার থেকে আসবে তখন তাকে মেরে ফেলা হবে। কারণ যে বঙ্গবন্ধু থাকলে স্বাধীন বাংলাদেশ ভারতের আপনার অঙ্গরাজ্য হয়ে যাবে। আসলে কি 55-56 বছরে আমরা কি এমন কোন সিমটম দেখছি যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য? বা ভারতের সাথে যতগুলো সন্ধি চুক্তি বা যে প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ বেনিফিটেড হচ্ছে। বাংলাদেশ আমরা যা আমাদের ভূমি ভাসছে ভারতের সাথে,
বিভিন্ন আলোচনায়, বিভিন্ন চুক্তিতে, করিডোরে, ছিটমহলে আমরা কিন্তু আমাদের ল্যান্ড বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা কোনোভাবেই কোনো চুক্তিতেই আমাদের বাংলাদেশের স্বার্থ বিকাই নেই। কিন্তু গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশের সাথে ভারত আমেরিকার যে চুক্তিটা হইল, সেটা তো বাংলাদেশের স্বার্থ বিকানো না, শুধু বাংলাদেশকে আমেরিকার একেবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাইতেও খারাপ অবস্থায় নিয়ে গেছে। তো সেই জায়গায় যদি রাজনৈতিকরা কথা না বলে, সাধারণ মানুষ যদি কথা না বলে, আমরা তো ইংরেজের গোলাম ছিলাম 200 বছর, 190 বছর, আমরা তো এর চেয়ে বেশি অবস্থায় চলে যাবো। যে আবার একটু আপনাকে ইন্টারাপ্ট করতেই চাচ্ছি, দুঃখিত। সেটা হচ্ছে যে আমরা এমনও দেখলাম যে এই যে ডক্টর ইউনূসের সঙ্গে যে উপদেষ্টারা ছিলেন, তারা তখন কোনো কথা বলেন না, কিন্তু এখন তাদের কোন কোন সাবেক উপদেষ্টা তারা এখন বলছেন আমরা জানতাম না, এটা করা ঠিক হয় না, এটা বাতিল করতে হবে। ফরিদা বেগমের মতো, মানে আরো কেউ কেউ বলছেন, ওই টিআইবি, এই যে আপনার সিপিডি, তারা যারা তার ডক্টর ইউনূসের থিঙ্ক ট্যাঙ্কার ছিল, তারাও এখন এগুলো বলছে। আবার রাজনীতি, আপনি রাজনীতির কথা বললেন, কোন কোন রাজনৈতিক দল, বাম দলের মতো কোন কোন রাজনৈতিক দলগুলো তারা এখন আন্দোলন করছে। তাহলে ওই সময় তো তারা ইউনূসকে সবাই সমর্থন করেছিল, সেটি কেন করেছে? রাইট, এই যে তাদের মানে এটা আমাদের আসলে আমাদের দেশের মানুষগুলো তো একটু ভিন্ন ধরনের, আমাদের প্রকৃতি ও ষষ্ঠ ঋতুর মানুষ আমরা। হ্যাঁ, বর্ষাকালে একেবারে কাদায় ভাসি, আবার চৈত্র বৈশাখ মাসে এই মাটি এমন শক্ত হয়, হ্যাঁ, যে আমরা ইটের চাইতেও শক্ত। আমাদের মন মানসিকতা এরকমই অনেক ক্ষেত্রে। এখানে অনেক দালাল আছে, আপনি যাদেরকে থিঙ্ক ট্যাঙ্ক বলতেছেন, এরা তো আমেরিকার আপনার পোষা কুকুর, আমি একেবারে খারাপ শব্দটা ইউজ করলাম। এরা দীর্ঘদিন থেকে আমেরিকার থেকে বিভিন্ন কায়দায়, বিভিন্ন এনজিও, গ্রামের মাধ্যমে এনজিও করে, হ্যাঁ, দেশের ভিতরের বিভিন্ন উন্নয়নের কথা বলে তারা পয়সা নেয়, ডলার নেয়, এবং তারা সব সময় আমেরিকার স্বার্থ আমরা যেভাবে টিকে থাকে সেই জন্য তারা কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। এখানে আইসা অনেক বড় বড় বলি দেয়, গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে। এখন যে শিশুরা মারা যাচ্ছে, এই ব্যাপারে তাদের মানবাধিকার কোথায়? এখন কেন কথা বলে না? এবং জুলাই ষড়যন্ত্র যেটা হইছে 16 জুলাই থেকে, আবু সাঈদ হত্যাকাণ্ড, এটা তো আত্মঘাতী। তারে তো তার আশপাশের লোকেরা হত্যা করে একটা ক্ষেত্র প্রস্তুত করছে, এবং দেশের ভিতরে দেশের বাহিরে অনেকেই বলছে লাশ পালাও, লাশ পালাও। কেন? জননেত্রী শেখ হাসিনাকে ফেলতে হলে সরকার, মানে ফেলতে হলে লাশ না ফেলাই তাদের কোনো উপায় নেই। এবং সেই লাশগুলো যে স্নাইপার, এগুলো তো বিভিন্ন, এগুলো নিয়ে অনেক রিসার্চ হইতেছে। এবং আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে আপনাদের কাছে মানে আমাদের চাইতে অনেক ভালো ভালো তথ্য আছে এবং আসতেছে, এগুলো আরো মানুষ জানবে। এই ষড়যন্ত্রের সাথে এই থিঙ্ক ট্যাঙ্কেরা জড়িত ছিল। আজকে আমেরিকার যে ডিপ স্টেটের কথা বলা হয়, এই ডিপ স্টেটের এজেন্ট তো এরা বিভিন্ন ভাবে আমেরিকা থেকে, যে ট্রাম্পে তো বলছে 29 মিলিয়নের কথা, কিন্তু পরবর্তীতে তো যেটা আপনার আমেরিকার বিভিন্ন পত্রিকাতে আসছে, 40,000 কোটি টাকা তারা ইনভেস্ট করছে শেখ হাসিনা সরকারের পতনের জন্য। তো কাজে এই টাকাগুলোর ভাগ তো সবাই পাইছে, আপনাদের সাংবাদিকেরও কিছু লোক যে পায় নেই তাও না। হ্যাঁ, আর আমাদের দেশে তো মানুষজন একটু টাকা পয়সার দিকে নজরটা বেশি, নগদ প্রাপ্তির প্রতি আকর্ষণ। তারা ভবিষ্যতের কথা চিন্তা করে না, যে আজকে আমি আপনার থেকে 10টা টাকা খাওয়ার পরে যে এটার পরবর্তী ফলটা যে আমাকেই ভোগ করতে হবে, সেটা বুঝে না। এখন অনেকেই পিস্টান দিচ্ছে, কারণ তারা বুঝতেছে
যে এই দেশের মানুষ যখন একবার জাগে তারা ঘুমায়, কিন্তু হ্যাঁ খুব ঘুমায়, কিন্তু যখন একবার জাগে তখন কিন্তু আগুন পানি সব একাকার করে ফেলে। এই দেশের মানুষ এই অন্যায় অবিচারের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবে। আপনি দেখেন যে আমাদের দেশে হ্যাঁ ঠিক আছে, ন্যায় অন্যায় আপনার আমার মধ্যে আমরা একেবারে কেউই ফেরেশতা না, তারপরেও আওয়ামী লীগের নেতৃত্বে 16 বছরের মতন দেশ শাসনে আমরা কি দেখছি যে রাস্তাঘাটে মানুষকে এইভাবে ফিডি মারি ফেলায়? তাও কিসের জন্য? সে জয় বাংলা কেন বলবে? অথচ এই জয় বাংলা কিন্তু আমাদের রণধ্বনি। আমাদের দেশটা স্বাধীন হয়েছে জয় বাংলা এই স্লোগানের মধ্য দিয়ে। সেই জয় বাংলা বলার কারণে তাকে পিটে মারাই ফেলতেছে। আওয়ামী লীগ করার কারণে সে এখন স্কুল কলেজে তার সন্তানেরা যাইতে পারতেছে না। হ্যাঁ, এই ধরনের একটা মব সন্ত্রাস আমরা কি কখনো দেখছি? আর সবচেয়ে বড় কথা হইলো, আচ্ছা ঠিক আছে, ইউনূস তো চলে গেছে প্রায় 3 মাসের মতো, কিন্তু মব সন্ত্রাস কি বন্ধ হয়েছে? সেটা তো এখনো কন্টিনিউ করতেছে। তার মানে কি, ইউনূসের সমস্ত মানে ন্যাক্কারজনক কাজগুলো আপনার পর্যায়ক্রমে এটাকে চালাই নিতেছে তারেক। কেন? তারেক তো 5 বছরের জন্য আপনার যেভাবে হোক একটা ভোটের মাধ্যমে, যদিও সেটা কি ধরনের ভোট হয়েছে, হ্যাঁ এক সময় বলা হয়েছে রাতের ভোট হয়েছে, আর আমরা দেখলাম আগের দিন সন্ধ্যায় ভোট হয়ে গেছে, বিকেল বেলায় ভোট হয়ে গেছে, আসর নামাজের পরে ভোট হয়ে গেছে। তো যেইভাবে হোক হয়েছে, তো তাহলে তাকে তো এখন ওইভাবে চিন্তা করে আগায় নেওয়া উচিত। তার এই সমস্ত বেপাস কথাবার্তা, প্রাথমিক বিশ্ববিদ্যালয় থেকে সে লেখাপড়া করছে। হ্যাঁ, এখন কথাগুলো তো অনেক কথা, মিস্টার 10%, হ্যাঁ, তারপরে খাম্বা টাম্বা আরো অনেক কথাবার্তা। আমরা তো এগুলো বলতে চাচ্ছি না, আমরা চাচ্ছি তার থেকে একটা ভালো চিন্তা ভাবনা, ভালো রাজনীতির কর্মকাণ্ড। এখন সে যদি নিজেরে হ্যাঁ ওই আগের পর্যায়ে রাখে, তাইলে তো আমাদের কিছু করার নাই। জানি, কিন্তু আমরা বললে সেটা মানবে না, বলবে যে আওয়ামী লীগের দালালি করি, ভারতের দালালি করি। বাংলাদেশের যত গরু, শুধু গরু না, মানুষ ওইখানে গিয়ে আবার চাষাবাদ করে। ভারতীয়রা ভুলেও সেখানে আসে না। নোম্যান্স ল্যান্ডে কোনোদিনই ভারতীয়রা আসে না, ভুলেও না। মানে ভুলে যে আসবে তাও আসবে না, আপনি ফোন করে আসতে দেখবেন না, কিন্তু এরা জেনে বুঝে যায়। কেন? তো চুলকানি বেশি, তো খাই যে ঘাও বানাইতে হয়, তার জন্য। আর ওই যে বলছি, আমি বারবার বলি যে বাংলাদেশের মানুষের বাপ দাদা 14 গোষ্ঠীর কবল ভালো, আমি সহ। আমি তো বাংলাদেশি, আমার বাপ তো কম বাংলাদেশি। তো আমাদের বাপ দাদার সকলের 14 গোষ্ঠীর কপাল ভালো, নাতিদেরও কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী দেশ পাওয়া গেছে। তাহলে ওই যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হুমায়ুন বলে না, সেটা ভাঙ্গা মায়ের দিবে, সেটা ভাঙ্গা মায়ের দিত, তার ভাষায় বলা, আমি বলি না। ওই বাবরি, বড় বড় বাবরের আরেক পলা হুমায়ুন কবির, সে বলেছে যে সেটা ভাঙ্গা মায়ের দিতে হয়। তো ভারত সেটা ভাঙ্গা মায়ের দিত যদি এটা শুধু মুসলমান দেশ হইতো। ভারতের 120 কোটি হিন্দু দেশ, 80 কোটি দেশ, যদি 100 কোটি মুসলমান দেশ হইতো, সেটা ভাঙ্গা মায়ের দিত। ওই যে আফগানিস্তানে দিছে এরা ঠেলা পাকিস্তান, আর আফগানিস্তান পাকিস্তানকে ঠেলে ওরকম সাইজ করে দিত। আমাদের কপাল ভালো। পাকিস্তান যে হামলাটা করেছে, আপনি টু শব্দটি দেখেছেন বাংলাদেশে কোনো প্রতিবাদ করেছে? মসজিদ বলেন, মিম্বর বলেন। বাংলাদেশের মুসলমান মদের বারে যায় পাকিস্তান খুব ভালো দেশ, ভারত খুব খারাপ, মদের বারে গিয়েও বলে। কিন্তু এখন মসজিদের মিম্বর থেকে আওয়াজ শুনছেন যে এই যে 250-র মতো লোক এই যে রিসেন্ট মেরে ফেললো আফগানিস্তানে, এখন আফগানিস্তান মুসলমানরা সুদীর ভাই হয়ে গেছে। ঠিক আছে, এদের ভারতের মুসলমান এখন ভাই হয়ে গেছে, আর পাকিস্তান তো দুলা ভাই হয়, আর আফগানিস্তান সুদীর ভাই হয়ে গেছে। কোনো কথা নাই, একটু শব্দটি নেই কারণ। তো আমাদের কপাল ভালো, ভারতের মতো নিরীহ প্রতিবেশী এবং শক্তিশালী। যদি নিরীহ না হইতো, তাহলে যে আমাদের কপালে কি শনি ছিল। আবার নোম্যান্স ল্যান্ডে গিয়ে গরু রাখে, গরু পাওয়া যেত না, ওরও খুঁজে পাওয়া যেত না, হাওয়া হয়ে যাইত। ইরান, ইরাকের মতো দায়িত্বশীল লোকেরা যদি মানুষকে এইভাবে না করে উল্টো উস্কানি দেয়,
তাহলে মানুষ কি করবে? এই কাটা তার ভয় পায় না, হ্যাঁ, তারা তো প্রচুর মানুষ চাচ্ছে। কারণ কাটা তার ভয় পায় না। এই লোকগুলা যদি উস্কানি দেয়, কাটা তার ভয় পায় না। বলছে কে কাঁটাতারের ভয় পাইতে? ভারত কি বলছে? শুভেন্দু অধিকারী কি বলছে? আমি কাঁটাতারে বেড়া বানাইলাম। তুমি কোথাকার কোন কে আসছে যেন এই উপদেষ্টা হয়ে, নাকি উপদেষ্টা বলছে কাঁটাতার তোমার ভয় পাইতে বলছে, বলছে তুমি ভয় পাও। তার মানে কি ঠাকুর ঘরে আমি কলা খানি, মানে আসলে ভয় পাইছে। আচ্ছা, আপনার বাড়ি আপনি চোর স্বেচ্ছর, ইন্দুর বান্দর শিয়াল এদের উৎপাতের কারণে আপনি দেয়ালটা শক্ত করলেন বা বেড়া দিলেন, আপনার বাড়ি উঁচা করে দিলেন। আমার কি সমস্যা? সমস্যা তখনই হবে যখন আপনার বাড়ির সামনে থেকে মুরগিটা আমি খাবো, আপনার বাড়ির ফলটা আমি ছিঁড়ে খাবো, যখন আপনার বাড়ি থেকে আমি এটা চুরি করব, আপনার বাড়ির থেকে খন্তা নিয়ে যাব, আপনার বাড়ি থেকে গাছের গুড়া নিয়ে চলে যাব, আপনার বাড়ি থেকে হান্ডি পাতিল নিয়ে যাব, ঠিক আছে, আপনার বাড়ি কাপড়টা চুরি করবো, তখন না আমার সমস্যা। আপনি আপনার বাড়ি ওয়াল করেন স্যার, আপনি দরিয়া বানাই হলেন আপনার বাড়ি, আমার কি যায় আসে? তো ভারত ওইখানে কাঁটাতারের বেড়া দেখ, স্টিলের বেড়া দেখ, পাশের বেড়া দেখ, ওইখানে চীনের দেয়াল বানাই, আমার সমস্যা কি? আমাদের সমস্যা কি? তার মানে তালমে কুচ কালা হয়। সমস্যা এই জন্য যে ওইখানে আমার খাবার আছে, রিজিক আছে। আমি বলি না আপনাকে যে বাংলাদেশের 1.5 কোটি মানুষ সরাসরি ভারতের উপর চলে। 50 লাখ তো ভিতরে গিয়ে বসে আছে বাংলাদেশের, 50 লাখ মুসলমান কমপক্ষে। এটা সর্বনিম্ন, মানে আপনি যদি মানে কোনো না কোনো ভাবে গ্রেজ দিতে থাকেন, দিতে 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 50 লাখ পাবেন। 50 লাখ মুসলমান বাংলাদেশের মুসলমান ভারতে বসে আছে। আর 1 কোটি মানুষ সীমান্তে সরাসরি ভারতের চোরাকার বাড়ির উপর চলে। এই 1.5 কোটি মানুষের ঠেলা তো সামলাইতে পারবে না। এই জন্য এত সেও শুরু করেছে, এই জন্য এত ভেবায়। এই যে জামাতিরা ভেবায়, আমার ভাবির পোলারা ভেবায়, ফাত্রামি করে, তারপরে আমার ভাবির মাইয়ারা ভেবায়, তারপরে জামাত ভেবায়, বিএনপির উপদেষ্টার ভেবায়। একজন কিরে লাইভে টক শোতে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য ভারত কত দেয়? ইন্ডিয়ার দালালি করে। তাইলে পাকিস্তানের পক্ষে সামসামি করার জন্য নিশ্চয়ই তাহলে জামাতিরা টাকা হয়, তাই না? ভাতিজা ভাবির পোলা বাংলাদেশে বৈশা পাকিস্তান প্রীতি মারাও। তোমার মায়ের হাতি ফাড়াই ফেলাইছিল, তোমার খালার হাতি ফাড়াই ফেলাইছিল, তোমার বইনের হাতি ফাড়াই ফেলাইছিল। সেই পাকিস্তানে গীত গাইতে কয় টাকা পাও বাবা? সেটা একটু বলবা। পাকিস্তান তোমার দুলা ভাই হয়, তার পক্ষে কথা বলা। আমি ভারতের পক্ষে তো বলবোই। ভারত আমার দেশে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, বলবো না ভারতের পক্ষে? ভারত আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, আমি তাদের পক্ষে বলবো না? ভারত আমাদের 1 কোটির বেশি মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছে, 1 বছর পালছে, আমি বলবো না? ভারত আমাদের দেশের, তারা আমার পাশে না, তারা দেশের স্বাধীনই করতে পারতাম না আমরা। তাই ভারতের পক্ষে থাকবো না? 19,000 সৈন্য মারা গেছে তাদের এই দেশের জন্য, ভারতের পক্ষে থাকবো না? তোমার মায়ের ভাতার, তোমার মায়ের লাং পাকিস্তানের পক্ষে থাকবো? ফাজিল কথাকার। আমার একটা অভিজ্ঞতা আছে বলুন ভাই, আমি ওই একবার না ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করছিলাম। মিশর জর্ডানে আমি 3 মাস ছিলাম ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু তখন আমার বাংলাদেশি পাসপোর্ট, ওইখানে ফিলিস্তিন যাওয়ার ভিসা অথরিটি হচ্ছে ইসরায়েল। যেহেতু ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, ভিসা পাইনি সেটা। আমি একদিন না পশ্চিম তীরের বর্ডারে গেলাম, যেটা আম্মান থেকে জর্ডান থেকে যাওয়া যায় আর কি। তা আমরা পশ্চিম বর্ডারে গেলাম। আমি চিন্তা করছিলাম বাংলাদেশ বর্ডার যেমন নদী আছে, গাছপালা আছে, টুক করে ঢুকতে পারি কিনা, এমন একটা চিন্তা ছিল। গিয়ে দেখি পুরোটা মরুভূমি, এবং এই কাঁটাতারার বেড়া, বিশাল কাঁটাতারার বেড়া, কেউ চিন্তাও করে না সেটা আর কি। বাংলাদেশের মানুষ আসলে সব ইজি গোয়িং, এর জন্য এই বিষয়ে দেন। আমাদের হোম মিনিস্টার বলছে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে কাঁটাতারের বেড়া নিয়ে। উনি আবার আরেক জায়গায় বলছে এরকম কাঁটাতারের বেড়া সম্পর্কিত শুভেন্দুর বক্তব্য নিয়ে চিন্তিত নই। এরা যে কিসে চিন্তিত আর কিসে চিন্তিত না, এদের উপদেষ্টা বলে আমরা ডরাই না, মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমরা চিন্তিত নই, আমরা বুঝি না আর কি বলতে চাই। কিন্তু এত কথা বলে কেন? আমি তো আবারও বললাম, আপনি আপনার বাড়িতে
যা ইচ্ছা তাই করেন, বেড়া দেন, ওয়াল দেন, আপনি আপনার বাড়িতে মাটির থেকে ওয়াল করে আপনি চাঁদ পর্যন্ত নিয়ে যান, আসমান পর্যন্ত নিয়ে যান, চৌথ আসমানে নিয়ে যান, আমার কি না, আপনার ভাবির পুল্লা যে নাসিরুদ্দিন পাটোয়ারি সেটা সে বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হ্যাঁ, ও, আন্তর্জাতিক ওটা আইন বুঝতে- এগুলো ও আনতে ও এখন ও গরু চুরি করতে যাবো আমার ভাবির পোলা, ওটা আন্তর্জাতিক আইন আছে। মুরগি চুরি করতে যাবো, ওটা আন্তর্জাতিক আইন আছে। তারপরে শাড়ি চুরি করতে যাবো, ওটার জন্য আইন আছে। বিটলামি করতে যাবো, ওটার জন্য আইন আছে। রাতের বেলা 12টার সময় তোমার সীমান্তে যাওয়ার আন্তর্জাতিক কোথায় আইন আছে? এ আবার নাকি এমপি। মানে আসলে যার কাজ তারই সাথে অন্য করলে ঝাঁদর বাজে। আমার ভাবির পোলা নাকি এমপি হয়েছে, এখন কম লাগে? কোন হাদিতে হয়েছে ওইটা শিখো নাই? তোমার মায়ের হাদিটা আমার চেক করতে হবে যে তুমি কোন দিক থেকে পাইতে আইছা, কিভাবে পাইতে আইছা। পাকিস্তান থেকে পাইতেছে না কই, ভারতের সীমান্তে তুমি খুলে দাও। তোমার পিডিয়া রাখছো কেন? তুমি বিজেপি রাখছো কেন? তোমার বর্ডার খুলে দাও। এত দরদ। ও বলছে যে এই যে দুজন যে মারা গেছে সর্বশেষ সীমান্তে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনের জন্য চুড়ি কিনবে, চুড়ি কিনে ও। তাদের হাতে পরাই দিবে তারা। ও, দিতে থাকো। আমির পোলা এমপি হয়েছে এটা জানে না যে রাইতের বেলা তো দূরের কথা, নো মেন্স ল্যান্ডে অলওয়েজ 144 ধারা, মানে শুট টু কিল আইন। খালি আমার ভাবির পোলা জানে, আমরা কিছু পড়ালেখা করি নাই নাকি? ভাবির পোলা, আমার ভাবির পোলা, আমার ভাবির হাতি দিয়ে যখন বেরোইছে আইনের নয়া বই বাইর করে নিয়েছে, যেটা মৌদুদির, মানে মৌদুদির বুক নিয়ে আসছে নাকি আমার ভাবির পোলা? আমার ভাবির পোলা আমার ভাবির হাতি দিয়ে যখন বাড়াইছে তখন মৌদুদির একটা আইন নিয়ে বাড়াইছে, সেখানে লেখা আছে সীমান্তে পাহারা দেওয়া যাবে না, তাই না? আমাদের আন্তর্জাতিক আইন শিখায়। রাতের বেলা চুরি করতে যাই কেন? দিনের বেলায় তো ওখানে আপনি আপনি এমনি যাইতে পারবেন না। মানে আসলে এই দেশে ভারত বিরোধিতা করতেই হবে আপনাকে। আমি বলেছি তো যে মক্কায় যদি কোনোদিন ঠাড়া পড়ে, ঘটতে পারে, ন্যাচারাল ঠাড়া পড়ে যদি মক্কার উপরে পড়ে, কাবার উপরে পড়ে, এই বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানরা ভারত করছে বলবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন, এটা বলবে। আপনি নিশ্চিত থাকেন, প্রথমে বলবে ইসরায়েল করছে, তারপর বলবে ভারত করছে। লিখে রাখেন, ইসরায়েলের কথা তো বলবে এবং বিশ্বাস করবে, ভারতের কথা বলবে, এটা আপনি লিখে রাখেন। কারণ ভারত বিদ্বেষ মজ্জাগত, এদের ভারত বিরোধিতা করতে হবে। কবরে যদি জিজ্ঞেস করে না মানরা পোকা, কি বলবে জানেন? উত্তর দিবে, বলে আমি তো ভারতের বিরুদ্ধে আসছিলাম। বলবে মান দিনুকা, বলে আমি তো নরেন্দ্র মোদী গালি দিয়ে আসছি। তখন বলবে মান্নবী উকা, বলবো আমি তো শুভেন্দু অধিকারীর গালি দিছি। এগুলো কবার উত্তর দিবে এরা? এগুলি শিখছে শিবিরের ম্যাচে, শিবিরের কোচিং সেন্টারে, আর মসজিদের মিম্বারে আর ওয়াজের মঞ্চে এগুলো শিখছে। আওয়ামী লীগের চরম ব্যর্থতার একটা কি জানো? আমাকে একজন লিখেছিল, আজকে লিখেছি। আওয়ামী লীগের মধ্যে চরম ব্যর্থতা ছিল এই যে ওয়াজকে ফ্রি স্টাইল করতে দেওয়া, ওয়াজের নামে রাজনীতি করে। ওয়াজ তো ওয়াজ থাকবে ভাই। আচ্ছা, হিন্দু ধর্ম সবাই কবে রাজনীতি নিয়ে কথা বলছে? আপনি তো আমার চেয়ে কম বুঝেন না। বাংলাদেশ সম্পর্কে আমার চাইতে আপনি মিনিমাম 5 গুণ বেশি জানেন। আমাকে বলেন, বাংলাদেশের কোন হিন্দু ধর্ম সভায়, খ্রিস্টান ধর্ম সভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে? কখনোই না। তারা এই বেদ থেকে বলবে, না বাইবেল থেকে বলবে। ইসলামপন্থীদের অন্য একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি হচ্ছে ব্যাখ্যা? যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে এটা লেখা আছে যে ভারত থেকে মুরগি চুরি করতে হবে, গরু চুরি করতে হবে, ফ্যান্সি ডিল আনতে হবে। ওইটা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে বোধ হয়। ওইটাও না, মাদ্রাসায় বলৎকার করতে হবে, ওইটাও বোধ হয় ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যেই লেখা আছে না? মনে হয়, খুব সম্ভবত। তারপরে তারপরে ভোট চাইতে গিয়া ওইটা ওই যে অরিজিনাল কেসকি বান্দির পোলা টাকা ঢুকাই দিবে, ওটা বোধ হয় ইসলামের পূর্ণ আইনের মধ্যে লেখা আছে, তাই না? মনে হয় ওইটাও লেখা আছে। এটা তো তখন একজন তার পক্ষে সাফাই গিয়েছেন, এটা এরকম যে গরিব মানুষকে হেল্প করছে। তখন আরেকটা বললেন, গরিব মানুষ হেল্প করেন ভোটের সময় কেন, অন্য সময় হেল্প করেন না কেন? তাহলে জামাত যখন ভোটের সময় টাকা দেবে, গরিব মানুষ হেল্প করছে, তাহলে আওয়ামী লীগ দিলে দোষ কি? বিএনপি দিলে দোষ কি? এরা তো সেই দল যারা বাংলাদেশকে জাকাতিস্তান বানাইতে চাইছিল, সেই দল না? তাদের নেতা ঘোষণা দিয়েছিল তো নির্বাচনের আগে, বাংলাদেশের মানুষ কত বেহায়া, জাকাতিস্তান বানাতে ছিল। তার ব্যাপারে টু শব্দটি করে দেশের একটা বুদ্ধিজীবী তাহের নাকি ফাহের জামাতের, তারা নিয়ে টু একটা বাক্য লেখে নেই। বামপন্থীরা টু শব্দটি করে না, বাইচা যাওয়ার জাকাতের ভাগটা কমে যাইতে পারে, খাতরার ভাগ, সেই জন্য বামপন্থীরা ওটা নিয়ে প্রতিবাদ করে নেই।
এটা হলো আমাদের দেশের আপনি ভাই ফরিদ ভাই বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি অনেক আন্দোলন সংগ্রামে ছিলেন। ডাকসু তো আমাদের একটা বিশাল একটা প্রতিষ্ঠান, এটা বাংলার অনেক আন্দোলন সংগ্রামের বিষয়। এবার আমরা একটা ডাকসু পেয়েছি, এর অন্য নজির তৈরি করতেছে। আজকে ডাকসুর যে বিপি ওই মসজিদে করে তার বিয়ে হয়েছে আজকে তার, হ্যাঁ, সব আপনার বাবির পোলারা সেখানে ছিল, সে রাখতে বাবির পোলারা ছিল সেখানে। এরা কিন্তু কেউ এই হারাম থেকে আরম্ভ করে এই পরিস্থিতি নিয়ে কেউ কোনো কথাই বলে না। কিন্তু মসজিদে কয়দিন পরে পোলাপান জন্ম না দিলেই হয়, এই চিন্তা করতেছি। পোলাপানও কয়দিন পরে জন্ম দিবে, মসজিদ বিয়ে করার জায়গা, ফাজলিমি করার জায়গা হয় না। দেখবেন এই বদমাইশিটা করে ক্যান্টনমেন্টে, দেখবেন আর্মি অফিসাররা বিয়ে করে ইদানিং হাঙ্গা করে ইয়েতে মসজিদে গিয়ে। এগুলো কিন্তু সালাফিজম, এটা কিন্তু এই সালাফিজম কাতার এবং সৌদি আরব এটা প্রমোট করে। এটা কিন্তু সালাফিজম কিন্তু জিহাদিজম। আসলে মসজিদে গিয়ে বিয়ে করা মানে বুঝতে পারছেন, ওইখানে তুমি প্রকৃত মুসলমান হও। মসজিদে পার্সেন্টেজ কিভাবে খাও, চান্দা, বুট ফুদ, এগুলো কখনো মনে থাকে না তখন ইসলামের কথা। মানে তারা মসজিদ যে ওই যে এটা কি এর দোকানে কবিতা লেখছে নাকি কে যেন লেখছে ভুলে গেছি, যে মসজিদ মিনার হলো বায়োনেট, মসজিদ হলো ক্যান্টনমেন্ট। মানে বুঝতে পারছেন তো, মিনার হলো বায়োনেট আর মসজিদ হলো ক্যান্টনমেন্ট। তারা বলেছে কবিতায় এবং এগুলো তারা পড়ায়। তো তারা জানে যে মঞ্চে যদি এসে রাজনীতি করে, ধর্মের আবরণ ছাড়া, জামাত হেফাজত চামড়া নাই পীরেরা রাজনীতি করে, এরা তো পাবলিকের উস্তা খাবে। কারণ যে দলের নামের আগে ইসলাম এবং পিছে ইসলাম, এই দলটাই হলো পাকিস্তান, পেয়ারা পাকিস্তান, নিজাম ইসলাম, হেফাজতে ইসলাম, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখবেন আগে আর নামের আগে আর পরে, এগুলো সব হলো পেয়ারা পাকিস্তানি দল। তো এরা যদি ধর্মসভা আপনি বন্ধ করে দেন, তখন এরা কি করবে? এই জন্য এখন ওগুলো নতুন একটা বাটপারি শুরু করে দিল। তারেক রহমান যেমন বাচ্চাদের গাড়িতে চড়ে বেড়ায়, এরা ওইরকম মসজিদে যায়, রাজনীতির নতুন ফ্যাক্টরি করলো আর কি। এগুলো তারা করবে, এরা মসজিদে হাঙ্গা করবে, তালাক দিবে, বিয়ে করবে, বলাৎকার পর্যন্ত করে মসজিদে। এদের জন্য তো মসজিদ তো, আপনি মাদ্রাসায় জানেন না যে প্রত্যেকটা মাদ্রাসায় বাংলাদেশের কোন স্কুল কলেজে কোরআনের পাতা আপনি আন্ডার প্যান্টার পায়ের নিচে দেখবেন না, প্রশ্নই আসে না, কোন স্কুল কলেজে দেখবেন না। কিন্তু মাদ্রাসায় কিন্তু আন্ডার প্যান্টে এবং মাদ্রাসায় আলিয়া মাদ্রাসাগুলোতে টয়লেটে ভৈরা থাকতো কোরআনের পাতায়, হাদিসের পাতায়। তখন ইসলাম খত্রমে যায় না, কোরআন খত্রমে যায় না, ইসলাম খত্রমে পড়ে না। এরা এখন মসজিদে গিয়ে হাঙ্গা করে, এগুলো কিন্তু বিপজ্জনক সিমটম। আপনাদের ইয়ের কি মনে করেন না? এই যে এইখানে এটা কিন্তু একটা সিম্বল, তারা তো সিম্বলিক। এটা ক্যান্টনমেন্টও দেখবেন, আমি বলা আছে ক্যান্টনমেন্ট অফিসারদের বিয়ে করে মসজিদের, সেনাবাহিনীদের বিয়ে করতে দেয় না কেন? মসজিদে দেখবেন ক্যান্টনমেন্টে যত মসজিদ আছে সবগুলোতে বিয়ে করে আর্মি অফিসাররা, সেনাবাহিনীরা ধরো মুসলমান না, তার যে একটা সাধারণ সৈনিক সে মুসলমান না, তারাই ভাঙ্গা করতে দেয় না কেন মসজিদে? এখানে এগুলো হলো পুরো হিজবতীকরণ, জিহাদিকরণ। এগুলো সিমটম ভালো না, এগুলো হলো পাটপাড়ি এবং একই সাথে বদমাইশি। বিয়ের হাঙ্গাটাকেও তারা রাজনীতিকরণ করে ফেলেছে। কারণ মৌদুদিরা কথা জব চলে আসছে, গাজীপুরের এক ইমাম সাহেব মসজিদের সিঁড়িতে সহবাস করেছে। সহবাস না, বলৎকার করেছিল। তারা ওই যে কি মুতাবিবাহ, না 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 না, আরে হালালা করছিল, হালালা। ঠিক আছে, তালাক দেওয়া হয়েছিল, পরে আসো তোমারই আমি হালালা করে দিই। এটাই হলো বাংলাদেশ। মসজিদের হুজুরেরা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে একবার ছাত্র বলৎকার করে, আবার ফজর নামাজ পড়াই সাবার আরেকবার বলৎকার করে। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু, এগুলো রেকর্ড। এগুলো এমন না যে আমি আপনার এমনি বলতে, পত্রিকায় রেকর্ড আছে, তাদের সাক্ষাৎকার আছে। কিন্তু ওই যে ইয়ার পরে মসজিদের বিয়েটার পরে তারা গিয়ে হাতির কবর জিয়ারত করছে। এটা একটা অন্য বলছে একজন, কোন ন্যারেটিভ তৈরি করবে, এটা মসজিদে বিয়ে করবে তারপরে হাতির কবর জিয়ারত করবে। শুধু হাতি বললে তো আমরা চিনবো না, তার আগে তালিবাস সহায়কার ও অন্তস্থায়কার বলতে হবে, না তো মানুষ চিনবে না। আপনি কি বলেন, আপনি একজন বিজ্ঞ লোক, ওইভাবে বললে চিনবে, ওই মানুষ চিনবে না। আর মানুষ এখন হাতি বলতে তো অন্য কিছু বোঝে। মানুষ হাতি বললেই মানুষ বোঝে যে নারীর প্রাইভেট পার্টস। মানুষ তো এখন হাতি বলতে হাতি বোঝে না। হাতি এমন মহান ব্যক্তি যার কবরের কারণে নজরুলকে চিনতেছে।
শুনেন, জামাত শিবির করলে একটা সুবিধা, আপনি যদি কোচিং সেন্টারে 7 দিন পড়ান তাহলে আপনি অধ্যক্ষ, আপনি যদি কোনো কলেজে ভুলে একবার 3 মাস 4 মাস 1 বছর পড়ান লেকচারার হিসেবে তাহলে আপনি অধ্যাপক, প্রফেসর। আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে নজরুলের চেয়েও মহান। মানে এই জন্যই তো বলি যে এরা হচ্ছে মওদুদির উম্মত, জামাত শিবির, এরা হচ্ছে নবীর উম্মত না, এরা মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। সেই জন্য দেখবেন আপনি কোন রকম এদের দলে যোগ দিলে আপনি নজরুলের চেয়েও এখানে হাদি বড় হয়ে গেছে, তালিবান সব অবস্থায় হাদি বড় হয়ে গেছে। কয়দিন পরে আবার একটা ওহি আসছে, কিন্তু আপনি কোরআন হাদিস যদি ঠিকমতো পড়তেন এরকম কথাবার্তা বলতেন না। হ্যাঁ, তাহলে ভাই আপনার কোরআন হাদিস পড়ি নাই, আল্লাহ বাঁচাইছে ভাই। কোরআন হাদিস পড়লে মাদ্রাসায় বলৎকার করতাম, নাহলে বলৎকার হইতাম। আল্লাহ বাঁচাইছে, কোরআন হাদিস আপনাদের মতো করিনি। আল্লাহ বাঁচাইছে, আপনাদের মতো কোরআন শরীফ পড়ি না, হলে মসজিদে নিয়ে বলৎকার করতাম মহিলা সহ। আল্লাহ বাঁচাইছে আপনাদের কারণে, কারণ আমরা এইভাবে 11 বছর মেয়ের প্রেগনেন্ট করতাম। আল্লাহ বাঁচাইছে, ওইরকম কোরআন হাদিস আমার পড়ার দরকার নেই, আপনারা পড়েন। আল্লাহ বাঁচাইছে যে যদি ওরকম কোরআন পড়তাম তাহলে 25,000 ফিলিস্তিনি মারতাম। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো কোরআন হাদিস পড়লে বাংলাদেশে 30 লাখ মারতাম। আল্লাহ বাঁচাইছে আপনার মতো কোরআন শরীফ পড়লে ওই যে ঠ্যাং কাটা শুরু করতাম খুরকেজি নিয়ে। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো কোরআন শরীফ পড়ে নেই, আমি আমার মতো পড়ছি। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো পড়লে তাহলে আফগানিস্তানে হামলা করা লাগতো, ওগুলো আমার পক্ষে সম্ভব না। ওগুলো আপনারা করেন ভাই, আপনাদের মতো আপনারা করেন আর বলৎকার করতে থাকেন, আর চ্যানেল চালাই বেসতে চলে যান। এই যে কাটাতার ইস্যুটা কি তাদের হাতে একটা কয়েকদিন পর পর তারা অস্ত্র তুলে দেয় তাদের পলিটিক্সের জন্য, তাদের কথাবার্তা বলার জন্য, তাদের ভারত বিরোধী রাজনীতি মানে ইয়ে রাখার জন্য, কন্টিনিউ করার জন্য? আমার মনে হয় শুনেন, ফলের কোনদিন ফলের অভাব হয় না। শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় না আসতো তাহলে অন্য স্টাইলে বলতো। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে বিজেপির সাথে আরেক স্টাইলে বলতেছে। শুভেন্দু অধিকারী যখন থাকবে না, কংগ্রেস কি আগে দুলাভাই হয়? কংগ্রেস সরকার কি দুলাভাই হয়? 71 তো কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন কি ভারত বিরোধিতা বাদ রাখছিল? তখন তো মৌলবী না, জাসদেরও বিরোধিতা করতো। এখন ভারত ভালো, বিজেপি নরেন্দ্র মোদী খারাপ মনে হয় যে মমতা বেগম খুব ভালোবাসে, মনে হয় যে তার আগে কংগ্রেসের খুব ভালোবাসতো, মনে হয় যে তার আগে কমিউনিস্ট শাসককে খুব ভালোবাসতো পশ্চিমবঙ্গের। এগুলো হলো পাটপারি। ভারত বিরোধিতার জন্য অজুহাত আপনাকে দিতে হবে না, অজুহাত না থাকলে মুসলমানরা অজুহাত বানাইতে পারে। আপনি এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে মানে মুসলমান সম্পর্কে আমার একটা ধারণা যা ছিল একেবারেই খারাপ এখন ধারণা আসছে। এই 7 দিনের মধ্যে তারা কিরকম খারাপ করা মিথ্যা কথাগুলো বলছে, কোথাকার কোন এডিট করে এনে বলতেছে ভারতে মুসলমান মানতেছে, মসজিদ ভাঙতেছে, অথচ মসজিদরা পাকিস্তানের বাংলাদেশের। মসজিদ মেরামত করতেছে, ভাঙিয়ে ফেলতেছে, ঠিক করবে, বলতেছে ভারতে মসজিদ ভাঙতেছে। মিথ্যা কথা, যে এতগুলো মসজিদ ভাঙছে, এতগুলো মুসলমান আসছে, অথচ ভারতের মানে যার গরু সে কয় বাঞ্জা, পশ্চিমবঙ্গের মুসলমান, আর বাংলাদেশের বাঙ্গ মুসলমানের কয় বছর বিয়ে নেই। মানে মিথ্যাবাদী না হলে আপনি আলেম হইতে পারবেন না, এই 7 দিনে প্রমাণ হয়ে গেছে। আগে জানতাম যে এরা মিথ্যা কথা কয়, ঠাড়া পড়া, এখন দিন ঠাড়া পড়ানো, ওরে বাপরে বাপ, ঠাড়া পড়ার উপরে যদি কিছু থাকে সেই মিথ্যা কথা। মানে এই 7 দিন শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে বাংলাদেশের মুসলমানেরা, বাঙ্গুরা, সেটা দাঁড়িয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, আমার মতো কোটটাই পরা হোক, লিচে হোক আর দাঁড়িয়ালা হোক, এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা মুসলমান ছাড়া কেউ বলতে পারে না। এই 7 দিনে আমরা দেখে ফেলছি, সারা পৃথিবী জেনে গেছে এরা কত বড় মিথ্যক, কত বড় ধোকাবাজ, কত বড় ভিকটিম কার্ড খেলতে চায়। আপনি পশ্চিমবঙ্গের একটা মুসলমান বলছে সে অত্যাচারিত, বাংলাদেশে বাঙ্গু টাঙ্গু, হেফাজত, জামাত, ভাবির পোলা, ভাবির মায়া, ভাবিরা, ঠিক আছে, সব মিছিল করা শুরু করেছে। কিন্তু বাংলাদেশে বলৎকার নিয়ে কোনোদিন একটা প্রতিবাদ করে নাই। 235 জন মানুষ আজকে মেরে ফেলছে, কোনো ফেসবুকে পোস্ট নাই, কারো কোনো পোস্ট নাই, বিমান হামলা করে মারছে, কোনো পোস্ট নাই, থাকবেও না কোনোদিন। দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন করে না কিন্তু তারা কেন করবে? এদের তো বিএনপি, জামাত অর্থাৎ এনটি আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগের কিছু একটা অংশের, তাদের সে তো নাই তো ভারত বিরোধী। ভারত বিরোধিতা না করলে তাদের পেটের ভাত হজম হয় না। ভারত বিরোধিতা না করলে তাদের ভারত বিরোধিতা মানে রঙ কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, আর জঙ্গিদের জন্য সাথে জিহাদ, 6টা ইসলামের স্তম্ভ। এখন 7 নাম্বার স্তম্ভ যোগ হয়েছে, সেটা সূরা ভোগী ঠগি নাজিল হয়েছে এই 505 নম্বর মগবাজারে জামাতের অফিসে, সেখানে নাজিল হয়েছে। সেখানে বলা আছে ইমানের স্তম্ভ এখন হলো, ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ হলো 7 নম্বর হলো ভারত বিরোধিতা। এটা করতে হবে আপনাকে, নাহলে আপনি বেঁচতে যেতে পারবেন না। আর বেঁচতে কমেন্টে আপনার সামনে দেওয়া হয়েছে, দেখেন। জি জি, তুমি হিন্দু কি? তুমি হিন্দু ইতিহাস ভালো করে জানো? তারা কি ঐতিতে না বিয়ে দিত কর বয়সে 8 থেকে সম্পর্কিত কিছু বলবা না? এটার যদি উত্তর দেয়, আমি উত্তর কিন্তু আমার কাছে আছে, আপনার চ্যানেল গায়েব করে দিব, তাই বললাম না।
এর এত সুন্দর উত্তর আপনি আমাকে অপছন্দ করবেন, তাই আমি সরি। এর কিন্তু আমার কিন্তু এদের এই সমস্ত পাটপাটদের, এই সমস্ত পাঙ্গু মুসলমানদের এগুলো প্রশ্নের উত্তর আমার আছে। এটা বলে আপনিও কষ্ট হইতে পারেন, বা মুসলমানরা আহত হবে, আমার মায়ের পেটের বোন আহত হইতে পারে, আমার আত্মীয় স্বজন আহত হইতে পারে, বললাম না। এই পাঙ্গুদের এগুলো আপনি বুঝাইতে পারবেন না। এখন এরা চাচ্ছে আমি ওগুলো বলি, তো ওগুলো বলার চ্যানেল আছে আলাদা, ওইখানে বলবো। ওটা আসাদ নূরের সাথে এখন বলেন, আসাদ ওটা চ্যানেল আছে, ইমরান বিন বশিরের চ্যানেলে গিয়ে বলবো, এই উত্তরটা ইমরান বিন বশিরের চ্যানেলে দিব। থাইকো বাবির বলা ওইখানে এসে শুনো, এই উত্তরটা দিয়ে দিবনি। কারণ এটা আমি যদি বলি আপনার চ্যানেল গায়েব করে দিবে আর বলবে যে এটা ইসলামিক বিদ্বেষী চ্যানেল। ও চাচ্ছে আমি এটা বলি, কিন্তু আমি এখানে এটা বলবো না। বাবির বলা চুল দাড়ি লবা এমনি পাকে নাই, বুঝতে পারছো? আমি জানি তুমি কেন এগুলো বলছো, তোমার এটার উত্তর এত সুন্দর আছে, তুমি কল্পনাও করতে পারো না। তোমার বাদ সদ্য গোষ্ঠী জিবা বন্ধ হয়ে যাবে, মুখ বন্ধ হয়ে সেই উত্তর আমার কাছে আছে, শুনে নিও। আসিফ মহিউদ্দিনের চ্যানেলে সেই উত্তর দিয়ে দিবনি। জি, আপনি ওই যে পশ্চিমবঙ্গের বামপন্থীদের অবস্থান নিয়েও কিছু কথা বলছেন কয়েকদিন আগে, কালকে সম্ভবত। জি, পশ্চিমবঙ্গের বামপন্থীরা এইবার বোধহয় একটু খাতা খুলছে, হালকাতা হয়েছে, তাদের একটা নাকি 2টা সিট পাইছে শুনলাম আর কি। আবার কেরালায় তাদের ভূমিধস পরাজয় এখানে হয়ে গেছে। তো বামপন্থীরা হচ্ছে হিপোক্রেট, পশ্চিমবঙ্গের না শুধু বাংলাদেশের বামপন্থীরাও হিপোক্রেট, আর পাকিস্তানের বামপন্থীরাও আবার হিপোক্রেট না। ওরা আবার ডাইরেক্ট বলে উই আর শেখে রাসূল, ঠিক আছে? কাল মার্কসি হলো, লেনিনবাদী হলো, মার্ক্সবাদী হলো, উই আর শেখে রাসূল ঘোষণা দিয়ে বন্ড দিয়ে দাসখত দিয়ে তাদের তাই তাদের কথা বাদ, মজবুর কে লিয়ে হাম কুছ নেই বলতে হ্যাঁ। যারা মজবুর তার নিয়ে আলোচনা করি না। তো শক্তিমান তো হলো শক্তিমান হলো ভারতের বাংলাদেশের বামপন্থী, আর মহাশক্তিমান ভারতের বামপন্থী। ঢাকাইয়া বলে হলো শক্তিমান, আর ভারতে হইলে মহাশক্তিমান। বাংলাদেশের ঢাকাইয়া মহাশক্তি, বরিশালের শক্তিমান বামপন্থীরা আবার গরুর গোস খাওয়ায়, গরুর গোস খাওয়ায় তারপর বামপন্থী হয়। আবার পশ্চিমবঙ্গের মহা বামপন্থীরা আবার খাইয়া প্রমাণ করে যে তারা বামপন্থী। ঢাকাইয়া বরিশালে বামপন্থীরা গরু গোস খাওয়াইয়া প্রমাণ করে, আর পশ্চিমবঙ্গে খাইয়া প্রমাণ করে বামপন্থী। এই সমস্ত বামপন্থী ভণ্ড, কিন্তু শুয়োরের গোস্ত কিন্তু খায়া না বিলে না। বাংলাদেশ ঢাকাইয়া বরিশালে এবং কলকাতা এবং দিল্লি কেরালার বামপন্থী হলো জামাল মিরা বাংলা, ডিবের আলী 5টায় বেচে, 5টায় কিনে 3টায় বেচে, 3টায় বেচে 5টায় কিনে জামাল মিরা বাংলা। তাইলে বামপন্থী নে এদের জাদুঘরে চলে যাবে। বাংলাদেশে তো 2024-এর 5ই আগস্টে বামপন্থী রাজনীতির কবরচিত হয়ে গেছে, নিশ্চিত থাকেন। বাংলাদেশে হয়ে গেছে, ভারতে ওইগুলো জাদুঘরে চলে যাবে। বামপন্থীটা কিছুই থাকবে না, এই সমস্ত ভণ্ডদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। আর কত বড় ফ্রড বাংলাদেশের বামপন্থী দেখেন, সারা জীবন মার্কিন বিরোধী, সাম্রাজ্য বিরোধী। এখন ওই মার্কিনের লুঙ্গি, আগে ছাত্রলীগের লুঙ্গি তুলেছিল, এখন আওয়ামী লীগের লুঙ্গি তুলে চলে গেছে। কয়দিন আগে গণজাগরণ মঞ্চের ইমরান সরকারের লুঙ্গির তলে আসলো কিছুদিন। গণজাগরণ মঞ্চে এই বামপন্থীর কিছুদিন ইমরান সরকারের লুঙ্গির তলে গিয়ে ঢুকছিল, কারণ আওয়ামী লীগের যেতে সরব পাইতে ইমরান সরকারের লুঙ্গির তলে আসছিল। সেখানে জয় বাংলা বলতে হয়, জয় বঙ্গবন্ধু বলতে হয় না, তাই ওখানে গেছিল। যদি গণজাগরণ মঞ্চে দেখবেন বামপন্থীরা কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে নাই, জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওখানে জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে, ওটা এমনি অ্যালার্জি ছিল, এটা অ্যালার্জি ছিল। অ্যালার্জি থাকবেই তো। সিংহ আমাদের 3 কাম, আওয়ামী লীগ, ভারত, বঙ্গবন্ধুর বদনাম, আর কোনো কাম নাই। তার কথা, এদের টয়লেট হয় না, আপনি জানেন? ওই কিছু লোক আছে না যে বিড়ি না খেলে নাকি টয়লেট হয় না। এদের আবার যে দিনে 3বার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারতকে গালি না দেয়, এদের টয়লেট হয় না এই সিংহ বামদের। এটা নতুন না তো, মৌলবীদের চাইতে এরা কিন্তু আরো মারাত্মক। মৌলবীরা তো দিনে 5বার বলে, এরা ঘন্টায় ঘন্টায়, এরা যতবার টয়লেটে যাবে, গাঁজা খাওয়ার আগে একবার হকমহল লাগবে না, এরা বলে আওয়ামী লীগের গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, গাঁজা খাইতো। আমি দেখেছি, এগুলো দায়িত্ব না বললাম, লিখতে বলতে কইতে। আপনি দেখেন নাই কমরেড পথ উমর বলছে যে মুক্তিযুদ্ধের 90% ইতিহাস মিথ্যা, বলে নাই? তিনি কি আমার চেয়ে কম বড় পণ্ডিত না আপনার চেয়ে কম বড় পণ্ডিত? যার নামের উপরে ডক্টরেট ডিগ্রি হয়, মানে তার নাম, তাকে স্টাডি করে ডক্টরেট ডিগ্রি নেয়। বদরুদ্দিন উমরের উপরে ডক্টরেট ডিগ্রি করার রাজশাহীতে 2-1 সাথে আমার পরিচয় ছিল, মানে কথাবার্তা বলেছি আর কি। তাহলে সেই ব্যক্তি যদি এরকম মিথ্যা কথা বলে, ঠাডা মারা, সিংহবাম বলতে হবে। আপনি দেখেন না ভারতের যারা সিংহবাম বলছে না যে 25,000 মানুষ, আপনি কি জানেন যে ভারতের সিংহবাম বই লেখছে 25,000 নাকি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 25,000 মারা গেছে। আর এক সিংহবাম আছে অরুণ ধুতি রয়, সে লিখেছে যে পাকিস্তান 71-এ সেনাবাহিনী বাংলাদেশ অত্যাচার করে। সিংহবাম এগুলো বলতেই হবে, সিংহবামের এরকমই হয়। সিংহবামের নিজের ভারতের বিরুদ্ধে কথা বলে, আর বাংলাদেশে পেয়ারা পাকিস্তানি। আচ্ছা, সিংহবামেরা কেন পেয়ারা পাকিস্তানি হয়? এরা মস্কোর পক্ষ বলে না, ঠিক আছে, চায়নার পক্ষ বলে না, কিন্তু পেয়ারা পাকিস্তানি হয় কেন? আমি গবেষণা, এটা আমার লেখা আছে সিংহবাম, আমি আমার বইয়ের নামই থাকবে সিংহবাম।
ঠিক আছে, এগুলো নিয়ে লিখতেছি, একসময় প্রকাশ হবে আশা করি। শেষ করবো, আর কিছু সংযোজন করবেন আজকে? আমার আর কিছু সংযোগ করার নাই, শুধু বলবো ভাই, এই শুভেন্দু অধিকারী আসার পরে আপনারা ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে যা যা শুরু করছেন, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষকে মানুষ হাসাহাসি করতেছে, এমনকি সেই সাথে আপনারা ইসলাম এবং মুসলমানকে ছোট করতেছে। এগুলো থেকে বিরত থাকুন। আর পড়শির সাথে কিন্তু ফুষ্টি খাটে না। পড়শি যদি হয় শক্তিমান, তাহলে কিন্তু ফুষ্টি আরো খাটে না। গ্রাম বাংলায় মুরব্বীদের কাছে কথা শুনেন। আমি যেমন ডক্টরেটদের বই পড়ছি, ডক্টরদের সভাপতি ছিলাম, তেমনি কিন্তু আমি গ্রামের মূর্খ অশিক্ষিত বয়স্ক মানুষদের সাথেও দিনের পর দিন, রাতের পর রাত বসে বসে গল্প শুনতাম। পড়শির সাথে ফুষ্টি কাটে না। ওই কাঁটাতারের বেড়া সে দিছে, আপনার সমস্যা কি? চায়নার মতো ওয়াল দিবে, আপনার সমস্যা কি? বিটলেমি করেন, গরু চুরি মুরগি চোরা করা বাদ দেন, পেন্সিডিল চুরি করা বাদ দেন। ইন্ডিয়ার পেন্সিডিল খেয়ে, ইন্ডিয়ার মোটর সাইকেলে চড়ে, ইন্ডিয়ার বাসে চড়ে, ইন্ডিয়ার ট্রাকে চড়ে, ইন্ডিয়ার তেলে বাইক চালায়, ইন্ডিয়ার তেলে ট্রাক বাস চালায়, ইন্ডিয়ার বিরোধিতা একটু কম করেন। খান ইন্ডিয়ার চাল, খান ইন্ডিয়ার আলু। আর আপনার খালু হয় হইলো পাকিস্তান, না?